দর্শক, আগামী নির্বাচন নিয়ে যখন বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকমের কথা হচ্ছে, আগামী নির্বাচন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহও দানা বাঁধছে নানা কারণে। সেই কারণটা কিন্তু অন্য কেউ নয়, সেই কারণটা বর্তমানে এক্সিস্টিং যে দলগুলোকে সরকার ওন করছে সেই দলের মধ্যেই এক ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে, এরকম ভাবনা অনেকেরই রয়েছে। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে দেয়া হবে না। জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি সাহেব, তিনি শামীম হায়দার পাটোয়ারি, তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে ছাড়া যে নির্বাচন হবে, যদি নির্বাচন হয় তাহলে নির্বাচিত সরকার টিকে থাকতে পারবে না। এরকম মন্তব্য যখন সেই পক্ষ থেকে পাচ্ছি, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। ঠিক এই আলোচনার মাঝে এনসিপির সদস্য সচিব, এনসিপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আক্তার হোসেন, তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা আবারও বলেছেন, আবারও পুনর্ব্যক্ত করলেন। আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরিণতিটা কোন দিকে যাবে সেই ভাবনা আদৌ কি মাথায় আছে তাদের, সেটা একটা বড় প্রসঙ্গ। সেই প্রসঙ্গটাই একটু বুঝে ওঠার চেষ্টা করব। কি বললেন তিনি সেটা শোনার পরে সেটা বুঝে ওঠার চেষ্টা করব যে তার পরিণতিতে কি হতে পারে। থাকবেন। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাইরে রাখতে চান এনসিপির সদস্য সচিব, মানে এনসিপি বাইরে রাখতে চাই, সেরকমটাই মন্তব্য করতে দেখা গেল তাকে। এই ব্যাপারে প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। প্রথম আলো বলছে, আগামী নির্বাচনে জাপা ও আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রাখা যাবে না। আক্তার হোসেন কি বলছেন তিনি? আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখা যাবে না বলেছেন তিনি। জাতীয় পার্টি সম্পর্কে এনসিপির এই নেতা বলেছেন, 5 আগস্টের পর উচিত ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু এখন পর্যন্ত তারা দেশবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ জাতীয় পার্টি যে বক্তব্য দিচ্ছে সেগুলোকে দেশবিরোধী তিনি বলছেন। বিএনপি, জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের করদ রাজ্যে পরিণত করবে। এর আগে জাতীয় পার্টি 9 বছর প্রায় শাসন করেছে, আওয়ামী লীগ 15-15.5 বছর, সাথে 5 বছর, অর্থাৎ 90-এর পরে আওয়ামী লীগ 20 বছরের বেশি সময় শাসন করেছে। তার আগে আমরা যে দৃশ্যটা দেখেছি 75 পর্যন্ত, স্বাধীনতার পরে 75 পর্যন্ত সেই সময়টা, সব মিলিয়ে আওয়ামী লীগ প্রায় 25 বছর এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই 25 বছরে ভারতের কোন কোন অঙ্গরাজ্যের অধীনে বাংলাদেশ গিয়েছে, এই 25 বছর সাথে জাতীয় পার্টির 9 বছর, এই 34 বছরে ভারতের অঙ্গরাজ্য হিসেবে কিভাবে বাংলাদেশ কাজ করেছে সেই প্রশ্ন করা যেতেই পারে। যদিও সেই প্রশ্নের উত্তরে বলা হবে যে আওয়ামী লীগ এটাকে ভারতের দাসত্ব করার একটা জায়গা, এবং ভারতের দাসত্ব তারা করেছে, এটাকে ভারত বানিয়েছে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এই ব্যাপারটা বলা হতেই পারে। এই ব্যাপারটা বহুবার আমরা শুনেছি। আওয়ামী লীগের বিরোধিতা করা আর বাংলাদেশ ভারতের দাস হয়ে যাওয়া, ভারতের অঙ্গরাজ্য হয়ে যাওয়া, কিংবা জাতীয় পার্টির বিরোধিতা করা মানেই জাতীয় পার্টির মাধ্যমে এই দেশটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। পশ্চিমবঙ্গ আমাদের পাশাপাশি রয়েছে, পশ্চিমবঙ্গের পাশে আরেকটা বাংলা ভাষাভাষী রাজ্য, সেটার নাম বাংলা হয়ে গেছে কিনা এই 34 বছরে, সেটা একটা বড় প্রশ্নই বটে। আমরা বিভিন্ন সময় শুনেছি যে আওয়ামী লীগ ভারতের সঙ্গে বহু দেশ বিরোধী চুক্তি করেছে, কিন্তু গত 14 মাসে এখন পর্যন্ত সরকার আওয়ামী লীগ কী কী দেশ বিরোধী চুক্তি করেছে সেগুলো জনসম্মুখে আনেনি কিংবা আনতে পারেনি। এরকম প্রেক্ষাপটের মধ্যেই আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে ঘোষণা দিলেন, লিস্ট দিলেন যে 10টি চুক্তি ভারতের সঙ্গে যেগুলো শেখ হাসিনা করেছিলেন সেগুলো বাতিল করা হয়েছে, আরও বেশ কিছু চুক্তি বাতিলের জন্য পুনর্বিবেচনা করছেন। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা একদিন পরেই বলেছেন যে এই ধরনের কোনো চুক্তি ভারতের সঙ্গে নেই।
তার মানে ব্যাপারগুলো আসলে গোলমেলে। ব্যাপারগুলো হচ্ছে যে আপনি শেখ হাসিনা অন্যায় করেছেন, শেখ হাসিনার বিরোধিতা করেন, যে অন্যায়টা কি? অন্যায়টা হয়তো তিনি হয়তো তার মানে বিভিন্ন মানে পরিষদ সদস্যদের পারিষদ বর্গকে দুর্নীতি করার সুযোগ দিয়েছেন, তিনি হয়তো নানাভাবে তাদের শেল্টার দিয়েছেন, দুর্নীতি করলেও হয়তো কিছু বলেননি, এবং জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার উপরে চড়াও হয়েছেন। এই তো মোটা দাগে তার বিরুদ্ধে অভিযোগ। সাথে তার কিছু লোক, শেখ হাসিনা আমলে কিছু মন্ত্রী বিদেশে টাকা পাচার করেছেন, এই অভিযোগগুলো মোটা দাগে এই অভিযোগগুলো আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেশবিরোধী চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাইনি, এবং কোনো স্পষ্ট ধারণা সরকারের পক্ষ থেকে কিংবা এনসিপির পক্ষ থেকেও কোনো লিস্ট, কোনো ধারণা আমাদেরকে দেয়া হয়নি, যাতে করে আমরা বুঝতে পারি যে এই দেশটাকে ভারতের কাছে জাতীয় পার্টি তাদের শাসনামলে কিংবা আওয়ামী লীগ তাদের শাসনামলে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করেছিল। আমার মনে হয় যে সেগুলো প্রকাশ করা উচিত। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ করলেন, পরবর্তীতে একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে না, এই ধরনের কোনো কিছু হয়নি। এই কারণেই বলছি যে ব্যাপারগুলো গোলমেলে। রাজধানীর শাহবাগে গতকালকে তিনি এই মন্তব্য করেছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে অনুষ্ঠানে শাহবাগে একটি কনভেনশন সেন্টারে, কনভেনশন হলে যে মন্তব্যটা করেছেন, একদিকে অনুষ্ঠান চলছিল, আর একদিকে তার দলেরই দুই পক্ষ মারামারি করছিলেন। সেই মারামারিটা হচ্ছে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মারামারি। নিজের দলের মধ্যেই এক অনুষ্ঠান চলাকালীন যখন টাকা ভাগাভাগির টাকার হিস্সা নিয়ে মারামারি হয়, তখন আমার মনে হয়েছে তাদের প্রথম কর্ম হওয়া উচিত নিজের দলের ভেতরটা ঠিক করা, দলের বিভিন্ন পর্যায়গুলো ঠিক করা। সেটা না করে যে মানে আমার মনে হয় যে ধরনের কথা বলা হচ্ছে, সেই ধরনের কথা সঠিকভাবে ভেবে বলা হচ্ছে কিনা। যেমন নির্বাচনে মানে আওয়ামী লীগ সম্পর্কে যাচ্ছে তাই কথা বললে সেটা যায় আসবে না। হয়তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই সেটা তাদেরকে সায় দেবে। বাংলাদেশের 30% মানুষ এই মুহূর্তে হয়তো সেটার বিরোধিতা করবে, কিন্তু একটা বৃহৎ অংশ তাদেরকে সায় দেবে, আর একটা বৃহৎ অংশ চুপ করে থাকবে, কিছু বলবে না। এই বাস্তবতা। কিন্তু বাস্তবতা যেটা তারা মানতে চান না সেটা হচ্ছে যে অভিযোগটা আওয়ামী লীগের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ, যে তারা একপাক্ষিক নির্বাচন করেছে, তারা বিরোধী দলকে মূল্যায়ন করেনি, বিরোধী দলকে বাদ দিয়ে একা একা সব কিছু করতে চেয়েছে। সেটাই তো মূলত আওয়ামী লীগ পতনের সব থেকে বড় কারণ। তো একপাক্ষিক নির্বাচন তারা যখন করেছে, সেই একই পন্থায় এই সরকার এবং এনসিপির চাওয়া যদি এরকম হয় যে আপনি আওয়ামী লীগকে তো বলেছেনই, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষেধ করেছেনই, জাতীয় পার্টিকেও যদি আপনি বাদ দিতে চান, 14 দলকেও যদি আপনি বাদ দিতে চান, এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে 32টি নিবন্ধিত দলকে সরকারের কোনো ধরনের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করা হয়নি। জুলাই সনদ স্বাক্ষর পর্যন্ত 32টা দলকে বাদ দিয়ে মাত্র 20টি দলকে নিয়ে করা হয়েছে, সাথে 5টি অনিবন্ধিত দলকে রাখা হয়েছে। এরকম কার্যক্রম খুব একটা ভবিষ্যতে যে সুফল দেবে সেটা কিন্তু নয়। আওয়ামী লীগ সরকার যে কারণে বিতর্কিত হয়েছে, সেই একই কারণে বর্তমান সরকার বিতর্কিত হবে, এবং সেই বিতর্ক রাজনৈতিক সরকার যেভাবে 15.5 বছর ধরে সামাল দিতে পেরেছে, এই অনির্বাচিত সরকার কিংবা এই নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে যাবে, সেই সরকার এরকম পরিস্থিতি আসলে সেটা খুব বেশি যে শক্ত হাতে সামাল দিতে পারবে সেটা বলা যায় না। এই বাস্তবতা এনসিপি উপলব্ধি করতে পারছে না, এই বাস্তবতা জামাত উপলব্ধি করতে পারছে না। উপলব্ধি করতে না পারার কি এটা একটা বড় কারণ, যে তারা ভেবেই নিয়েছে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং যেন তেনভাবে নির্বাচিত হওয়ার পরে কি পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে না। কিন্তু আমার মনে হয় যে বিএনপি একটু টের পাচ্ছে যে একই রকমের আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আমরা করেছি, সেই একই রকম কার্যপদ্ধতির মাধ্যমে যদি আমরা নির্বাচিত হই, তাহলে পরিণতিটা খুব একটা ভালো পরিণতি হবে না।
এটা আমার মনে হয় যে মাথায় থাকলে এই ধরনের একপাক্ষিক নির্বাচন করো যে কোনোভাবে। আওয়ামী লীগের দোষীদের আপনি শাস্তি দেন, জাতীয় পার্টির কেউ দোষী হয়ে থাকলে তাদেরকে শাস্তি দেন। আবার যে প্রসঙ্গটা আসতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি জাতীয় পার্টিকে এই কারণে দোষ দেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়ে সব নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, খুবই ভালো কথা। 14 দলও অংশগ্রহণ করে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। যদি এটা বলতে চান তাহলে প্রশ্ন আসে, তাহলে তো আওয়ামী লীগের আমলে বিএনপিও নির্বাচন করেছে, 2018 সালে বিএনপি নির্বাচন করেছে, জামাত নির্বাচন করেছে, প্রায় সবগুলো নির্বাচনী ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীর তারা নির্বাচন করেছে। তো তাদেরকে তো মানে আপনাকে আওয়ামী লীগের দোসর বলতে হবে, তাদেরকেও দোসর উপাধি দিয়ে, ফ্যাসিস্টের দোসর উপাধি দিয়ে তাদেরকেও বাদ দিতে হবে। তাদেরকেও কি বাদ দেবেন? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা যদি জাতীয় পার্টির অপরাধ হয়ে থাকে, কিংবা 14 দলের একমাত্র অপরাধ যদি এটা হয়ে থাকে, অন্য কোনো ব্যাপার যদি না থাকে, যেমন 14 দলের 2 নেতা হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে যদি মানে আওয়ামী লীগের সরকারের থেকে অপকর্ম করার কিংবা কোনো দুর্নীতি করা, জালিয়াতি করার এরকম অভিযোগ থাকে, তাহলে বিচার হোক, সমস্যা নেই। কিংবা আওয়ামী লীগের 24-এর আন্দোলনে আওয়ামী লীগ যে দমনপীড়ন করেছে, ছাত্র জনতা যে হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর পেছনে যদি তাদের কোনো মানে অংশগ্রহণ থাকে তাহলে তার বিচার হোক, সমস্যা নেই। কিন্তু আপনি যদি নির্বাচন করার জন্য দায়ী করেন তাহলে কিন্তু আপনাকে বিএনপিকেও দায়ী করতে হবে, জামাতকেও দায়ী করতে হবে, ইসলামী আন্দোলনকেও দায়ী করতে হবে, অনেক দলকেই দায়ী করতে হবে যাদের নিয়ে আপনি এখন ঐক্যমত্য কমিশনের নামে কাজগুলো করছেন। তাদেরকে কি দায়ী করবেন? আবার তিনি যেটা বলছেন সেটা আরও বেশি ভয়াবহ। সেই ভয়াবহটা কি, তিনি এই সভায় আক্তার হোসেন বলেন, কোনো পরিকল্পিত নির্বাচন, ডিজিএফআইয়ের পূর্ব পরিকল্পিত নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশ আর দেখতে চায় না। আবারও ঘুরে ফিরে সেনাবাহিনী, আবারও ডিজিএফআই, মানে ডিজিএফআইকে একটু গোঁতা দিতেই হবে, একটু চুলকানি মানে তাদের বেলাতে একটা চুলকানি কাজ করবে, সেনাবাহিনীর ব্যাপারে এক ধরনের চুলকানি কাজ করবে। এটা কেন ভাই? এদের মানে এই সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে এত বেশি না চুলকালে কি হয় না? এই সেন্সিটিভ জায়গাগুলোকে নিয়ে এত বেশি চুলকানি কি বার্তা দেয় আদতে? যখন কিনা আপনার নিজের দলকে আপনি সামলাতে পারছেন না, মাত্র 7 মাস হলো যে দলের জন্ম হয়েছে, 7 মাসের মধ্যে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দলের নেতৃত্বের কোন্দল, দলের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন ধরনের অভিযোগ, নারী কেলেঙ্কারির অভিযোগ, নানা রকম মানে ফ্যাসাদে যখন নিজের দলের মধ্যেই মানে একটা সমস্যা সংকুল পরিবেশ তৈরি হয়েছে, তখন এই ধরনের কথাবার্তা আমার মনে হয় যে খুব একটা সুখকর নয়, বাংলাদেশের জন্য তো নয়, তাদের দলের জন্যও সুখকর হবে না। কারণ যে তত্ত্ব আপনারা বলছেন, সেই তত্ত্ব যদি আপনারা বাস্তবায়ন করতে চান, সবাইকে বাদ দিয়েই যদি নির্বাচন করতে চান, এমনকি আওয়ামী লীগকে বাদ দিয়েও, মানে আওয়ামী লীগের দোষীদের বারবার বলা হচ্ছে, বিভিন্ন স্টেক হোল্ডার থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোষীদের আপনি শাস্তির ব্যবস্থা করেন, সেটা ঠিক আছে, কিন্তু মানে একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে দোষটা কি বাসের হয় নাকি দোষটা ড্রাইভারের হয়? আপনি আওয়ামী লীগের সরকার যারা পরিচালনা করেছে কিংবা যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগের পেছনে যারা দায়ী, যদি দায়ী হয়, মানে যদি সেগুলোর পেছনে তথ্য প্রমাণ থাকে, তাহলে তাদের শাস্তি দিন। কিন্তু বাসের কি দোষ? বাস তো একটা জড় পদার্থ, যেটাকে প্রাণ দেন হচ্ছে ড্রাইভার, এবং সেই প্রাণ দেন ইঞ্জিন চালানোর মাধ্যমে, স্টিয়ারিং গিয়ার মেরে স্টিয়ারিং ধরার মাধ্যমে। এখন স্টিয়ারিংটা যদি ভুলভাবে ড্রাইভার ধরে, তার দোষ কি বাসের হতে পারে? আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই। আওয়ামী লীগকে যদি ভুলভাবে পরিচালনা করা হয় কিংবা আওয়ামী লীগ সরকার যদি ভুলভাবে পরিচালিত হয়ে থাকে, তাহলে তার দোষ কি দল হিসেবে আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির? দল হিসেবে জাতীয় পার্টি, জিএম কাদের যদি কোনো অপরাধ করে থাকে, অপরাধের তথ্য প্রমাণ দিয়ে তার শাস্তি দেন, তাকে বিচারের সম্মুখীন করেন। কিন্তু আপনি যখন বলছেন যে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে হবে, আপনি জাসদের নেতাকে বিচার করছেন,
ঠিক আছে, তিনি যদি দোষী হন তার বিচার করেন, সুষ্ঠুভাবে বিচার করেন, কিন্তু আপনি পুরো জাসদ দলকেই যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন, তাহলে ব্যাপারটা খুব একটা সুখকর হবে না। যে লাউ সেই কদুই হবে, আর যে লাউ সেই কদু হলে তার পরিণতি ভোগ করতে হবে নির্বাচিত দলকে, যারা নির্বাচিত হয়ে আসবে এবং পরবর্তীতে সরকার পরিচালনা করবে। তারা টের পাবে যে একটা একপাক্ষিক নির্বাচনের পর সরকার চালাতে গেলে বিদেশি চাপের কিভাবে পিষ্ট হতে হয়। সরকার চালানোর অভিজ্ঞতা যেহেতু বিএনপির আছে, বিএনপি এটা বোঝে। আপনাদের যেহেতু সরকার চালানোর অভিজ্ঞতা নেই, সেহেতু আপনারা বুঝবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু উপলব্ধি করা উচিত যে যে কাজের সমালোচনা আমি করছি, সেই কাজ করার জন্য আমি আবার সরকারকে চাপ দিচ্ছি, নানাভাবে ইন্ধন যোগাচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না। দর্শক, আপনার কি মনে হয় এনসিপি নেতারা যে ভাষায় কথা বলছেন, সেই ভাষাটা কি আগামীতে খুব একটা ভালো কিছু বয়ে আনবে দেশের জন্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।